ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শুরু করব ক্লাস 12 এর একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার কন্টিনিউটি বা বাংলা যেটাকে বলে সন্ততা। দেখো, এই কন্টিনিউটি চ্যাপ্টার ভালো করে তৈরি করতে হলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ক্লাস 11-এর লিমিট যেটা তোমরা করেছিলে সেই লিমিটের কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন। তাহলে আগে এই কন্টিনিউটি শুরু করবার আগে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি লিমিটটা ভালো করে একটু স্টাডি করে নিও এবং লিমিটের যত ফর্মুলাসগুলো আছে সেই ফর্মুলাগুলো একটু ভালো করে দেখে নিও। তাহলে কন্টিনিউটি বা সন্ততা এটা কি আগে আমরা একটুখানি বুঝে নিই। দেখো, কন্টিনিউটি নামটা থেকেই বুঝতে পারছো বাংলা নামটা সন্ততা, এটা হয়তো অনেকের কাছে অজানা এই শব্দটার সম্পর্কে, কিন্তু কন্টিনিউটি এই ইংলিশ ওয়ার্ডটা কিন্তু মোটামুটি সবাই জানো। কন্টিনিউয়াস অর্থাৎ যেখানে কোনো ব্রেক হবে না। একটা কন্টিনিউটি বলতে যেখানে তুমি একটা ধরো গ্রাফ তুমি সেটাকে ড্র করছো, কোনো একটা গ্রাফ, তাহলে একটা ফাংশনের গ্রাফ যদি ড্র করতে হয় তাহলে একটা জায়গায় যদি তুমি ব্রেক হয়ে যায় তাহলে পেনটা কিন্তু একটু তুলতে হয় পেপার থেকে। তাহলে যদি কন্টিনিউয়াস ফাংশন হয় অর্থাৎ সেই ফাংশনটার গ্রাফ ড্র করবার সময় কোনো সময় পেনটা পেপারের থেকে তুলতে হচ্ছে না, অর্থাৎ পেন অ্যান্ড পেপার তোমার সবসময় তাদের মধ্যে একটা রিলেশন থেকেই যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই ফাংশনটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন। এইবার ব্যাপারটা কি, আমরা একটু ছবি এঁকে দেখি। ধরো ব্যাপারটা এরকম একটা ফাংশন আমি আগে লিখে নিচ্ছি, f(x) একটা খুবই সাধারণ ফাংশন, সব বইতেই এই ফাংশনটা দেওয়া আছে। এইরকম একটা ফাংশন নিয়ে আমরা গ্রাফ তৈরি করার চেষ্টা করছি। তাহলে একটু ভালো করে অবজার্ভ করো, এই যে ফাংশনটা এক্সের ভ্যালু যদি 1-এর কাছাকাছি হয় তাহলে কিন্তু এই ফাংশনের একটা ফাইনাইট ভ্যালু তৈরি হতে পারে। যত 1-এর কাছাকাছি যাবে তত ফাংশনের ভ্যালুটাও একটা ফাইনাইট ভ্যালুর কাছাকাছি যাবে। ব্যাপারটা কীরকম একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি এক্সের ভ্যালু আমি বললাম 1.0001, তাহলে এই যে ভ্যালুটা এটা 1-এর খুব কাছে। তুমি এইটা যদি এই ভ্যালুটা যদি এখানে পুট করো দেখবে f(x) এর ভ্যালুটা 2-এর কাছাকাছি যাচ্ছে। অ্যাকচুয়ালি এইটা তোমরা জানো সবাই x+1 × x-1 বাই x-1। এবার যদি x এর ভ্যালুটা 1-এর সঙ্গে ইকুয়াল না হয় তাহলে x-1টা কাটা যেতেই পারে, তাহলে তখন এর ভ্যালুটা হচ্ছে x+1। তাহলে x এর ভ্যালু যদি 1.0001 বসিয়ে দেওয়া হয় +1, দ্যাট ইজ 2.0001। সো f(x) অ্যাপ্রোচেস টু আ ফাইনাইট ভ্যালু 2। কিন্তু সমস্যা হচ্ছে যদি x এর ভ্যালু 1 হয় কিছু বলা নেই। তাহলে এবার আমরা যদি ফাংশনের একটা গ্রাফ যদি আমরা ড্র করার চেষ্টা করি এই ফাংশনের গ্রাফটা, তাহলে ব্যাপারটা কীরকম হবে দেখো। এইটা ধরো x এর ভ্যালুটা হচ্ছে এটা ধরো 1 পয়েন্ট, আর এইটা ধরো 2 পয়েন্ট y এর ভ্যালু। তাহলে যত 1-এর কাছাকাছি যাবে এই x এর ভ্যালুটা তত ও 2-এর কাছে যাবে। ব্যাপারটা কীরকম, ধরো x এর ভ্যালুটা লেফট সাইড থেকে 1-এর দিকে টেন্ড করছে। তোমরা যারা লিমিট অলরেডি করেছো তারা জানো যে 1-এর দিক কাছে যাওয়া যায় দুদিক থেকে, একটা হচ্ছে 1-এর লেফট সাইড থেকে, একটা 1-এর রাইট সাইড থেকে। তাহলে 1-এর লেফট সাইড থেকে যদি হয় তাহলে x টেন্ডস টু 1 সেটা সবাই জানো যে লেফট হ্যান্ড লিমিট, সেটা তো ঠিকই আছে। তাহলে 1-এর লেফট থেকে যদি 1-এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে একটা ভ্যালু আমি একটু ধরে নিই, ধরো x = 0.99 মনে করো এরকম ভ্যালুটা। তাহলে এই ভ্যালুটা কিন্তু 1-এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে তখন দেখবে এইটা যদি বসানো হয় তাহলে এই ফাংশন অফ x এর ভ্যালুটা হবে 0.99 + 1, দ্যাট ইজ 1.99, দ্যাট ইজ অ্যাপ্রোচেস টু 2। তাহলে লেফট সাইড থেকে যদি আমরা একটা পয়েন্ট ধরে এরকম যদি ধরে নিই যে x এর ভ্যালু 0.99, তাহলে y এর ভ্যালু হবে 1.99। তাহলে একটা পয়েন্ট আমাদের তৈরি হয়ে গেল। অর্থাৎ পয়েন্টটা হচ্ছে দেখো 0.99,
আর হচ্ছে 1.99, মানে ধরো 2 থেকে একটু কম হবে, ব্যাপারটা ধরো এইরকম জায়গায়। তাহলে এইবার যদি আরো কাছে যায় 0 পয়েন্ট, ধরো এক্স এর ভ্যালু ধরে না হলো 0.999, আরো 1 কাছে চলে গেল, তাহলে এফএক্স এর ভ্যালুটাও তখন কিন্তু আরো কাছে চলে যাবে 1.999, দ্যাট ইজ অ্যাপ্রোচেস টু 2, কিন্তু আরো 2 কাছে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু এই যে পয়েন্টটা, অর্থাৎ এই পয়েন্টটা ধরে নাও, এই পয়েন্টটা হচ্ছে 1,2 পয়েন্ট, এই পয়েন্টের কাছে যাওয়ার চেষ্টা করছে। কিভাবে? এইভাবে কাছে যাওয়ার চেষ্টা করছে, এইরকম ভাবে। অর্থাৎ তোমার এটা একটা বুঝতেই পারছো যে fx ইকুয়াল টু এক্স প্লাস 1, যখন এক্স নট ইকুয়াল টু 1, তখন কিন্তু এটা একটা ইকুয়েশন অফ স্টেট লাইন। y ইকুয়াল টু এক্স প্লাস 1 একটা ইকুয়েশন স্টেট লাইন। তাহলে একটা স্টেট লাইন জেনারেট হলো, স্টেট লাইনটা হলো এইরকম। এইবার যদি 1 এর রাইট সাইড থেকে 1 এর দিকে অ্যাপ্রোচ করে, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে দেখো, সেটাও কিন্তু অলরেডি আমরা একটু আলোচনা করেছিলাম প্রথমে, যে 1.0001 যদি এক্স এর ভ্যালু হয়, মানে 1 এর খুব কাছে কিন্তু 1 এর থেকে একটু বড়, তাহলে তো রাইট সাইড থেকে অ্যাপ্রোচ বোঝাচ্ছে। তাহলে তখন ভ্যালুটা 2.0001, মানে 2 এর থেকে কিন্তু একটু বড়, তাই না? তাহলে ধরো 2 এর থেকে একটু বড় একটা পয়েন্ট, এইখান থেকে একটা পয়েন্ট আমরা তৈরি করছি রাইট সাইডের জন্য, ধরো 1.0001, 2.0001। তাহলে এই পয়েন্টটা কোন জায়গা হবে? এই পয়েন্টটা কিন্তু দেখো এইরকম জায়গা হবে। এইরকম ভাবে এখানেও কিন্তু একটা আমরা গ্রাফের একটা তৈরি করতে পারবো, যে 1 এর থেকে বড় কিন্তু 1 এর দিকে অ্যাপ্রোচ করছে আস্তে আস্তে, তাহলে সেটাও কিন্তু 2 এর থেকে বড় হয়ে আস্তে আস্তে 2 এর দিকে অ্যাপ্রোচ করছে। এইটা এদিকে, এইটা এইদিকে, এই হচ্ছে গল্পটা। এইবার এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ওয়াইয়ের ভ্যালুটা 2, এটা কি আমরা বলতে পারি? এটা তো আমরা একটা ধরে নিয়েছি। কেন? এক্স যদি 1 হয় তাহলে তো 0/0 ফর্ম এসে যাচ্ছে, দ্যাট ইজ ইনডিটারমিনেট ফর্ম। তাহলে এই ইনডিটারমিনেট ফর্ম যখন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে আমরা কি এর গ্রাফটা কন্টিনিউয়াসলি কি আমরা ড্র করতে পারবো? আমরা যদি এইটা গ্রাফটা ড্র করি, এই পেন দিয়ে আঁকছি, আঁকতে আঁকতে এই পেনটা তুলে নেওয়া হলো, অর্থাৎ এই পয়েন্টে ব্রেক হয়ে গেল, আবার এই পয়েন্ট থেকে গ্রাফটা শুরু হলো। তাহলে এই পয়েন্টে এই ফাংশনটা কি হয়ে গেল? ডিসকন্টিনিউয়াস। তাহলে এই তো মূল বিষয়, যে কন্টিনিউটি যদি না হয় তাহলে ডিসকন্টিনিউটি হবে, ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস, আপাতত আমরা একটা ফাংশনের একটা পয়েন্টে কন্টিনিউয়াসের ব্যাপারে আলোচনা করছি, তারপরে আমরা রেঞ্জের পরে একটা ইন্টারভালে আমরা সেটা আলোচনা করবো, সেটা পরের স্টেপে। আগে ফাংশনের একটা কোনো একটা পয়েন্টে, এখানে যেমন এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা আমি দেখে নিলাম যে ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নয়। তাহলে এইরকম বিভিন্নভাবে একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস হতে পারে। আরও অনেক ক্ষেত্রেই ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হতে পারে। তাহলে সেই সব টাইপস অফ ডিসকন্টিনিউটি, কি কি টাইপ হতে পারে ডিসকন্টিনিউয়াসের জন্য, এবার সেগুলো নিয়ে আলোচনা করব। এবার আস্তে আস্তে এটাকে ফিল করার চেষ্টা করো। আমরা কন্টিনিউটি শিখবার জন্য আগে কিন্তু আমরা ডিসকন্টিনিউটি ভালো করে ফিল করে নিচ্ছি। কারণ একটা ফাংশন কোনো একটা পয়েন্টে সেটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে সেই ডিসকন্টিনিউটি যদি আমরা ফিল করতে পারি, তাহলেই বুঝতে পারবো যে কন্টিনিউটিটা কখন হতে পারে, তার কন্ডিশনগুলো, কন্টিনিউটির কন্ডিশনগুলো কি কি হবে, সেটা একটু পরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। আগে ডিসকন্টিনিউটিটা কখন হয় সেটা আগে বুঝে নিই, তাহলে কন্ডিশন অফ কন্টিনিউটি অফ এ ফাংশন অ্যাট এ গিভেন পয়েন্ট কি হবে সেটা ভালো করে ফিল করতে পারবো। প্রথমে দেখো অর্ডিনারি ডিসকন্টিনিউটি, আর হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি, অর্থাৎ যে ডিসকন্টিনিউটিকে রিমুভ করা যায়, আর অর্ডিনারি ডিসকন্টিনিউটি মানে সাধারণ ডিসকন্টিনিউটি। তাহলে অর্ডিনারি ডিসকন্টিনিউটি কখন হয়? যদি লিমিট এক্সটেন্ডস টু সি প্লাস এক্স ইকুয়াল টু সি একটা গিভেন পয়েন্ট, সেই পয়েন্টেই কিন্তু আমরা টেস্ট করছি যে গিভেন ফাংশন এফএক্সটা
সেটা কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস। তাহলে লিমিট এক্সটেন্স টু সি প্লাস এফ অফ এক্স নট ইকাল টু লিমিট এক্সটেন্স টু সি মাইনাস এফ অফ এক্স। ব্যাপারটা কি? অলরেডি যারা লিমিট করেছো তারা বুঝতেই পারছো যে এইরকম ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না। তাহলে সেক্ষেত্রে ডিসকন্টিনিউটি কেন হচ্ছে? আচ্ছা, একটু দেখা যাক ব্যাপারটা। ধরো একটা পয়েন্ট আমরা জেনারেলভাবে সি ধরে না করে আমি একটা এক্সাম্পল ফিট করছি। ধরো এক্স ইকুয়াল টু 2। এই 2 পয়েন্টে আমরা অর্ডিনারি ডিসকন্টিনিউটি একটা ফাংশন ধরে নাও, সে যে কোনো একটা ফাংশন ধরো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরেই এগোচ্ছি। তাহলে সেটা কেন এই লিমিট এক্সটেন্স টু সি প্লাস এফ এক্স লিমিট নট ইকাল টু, মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল না হয়, আনইকুয়াল হয়, তাহলে কেন অর্ডিনারি ডিসকন্টিনিউটি তৈরি হচ্ছে? দেখো, ধরো আমরা যেটা বললাম এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে আমি চিন্তা করছি, তাহলে একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স। এটা কি? এটা তোমরা জানো রাইট হ্যান্ড লিমিট RHL। এটা হচ্ছে RHL অ্যাট এক্স ইকুয়াল টু 2। এখানে সি প্লাস আছে, আমি সিটা না ধরে 2 ধরে, আমি বোঝাতে সুবিধা হবে। তাহলে ধরো এইটা হচ্ছে এক্স ইকুয়াল 2 পয়েন্ট। তাহলে এইটা ধরো যদি এক্স টেন্স টু 2 প্লাস হয়, তাহলে এক্স যদি 2 এর দিকে অ্যাপ্রোচ করে ফ্রম রাইট সাইড, তাহলে মনে করো এফ এক্স আর একটা ফাইনাইট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে। ধরে নাও যদি এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স এর ভ্যালুটা মনে করো এ। অর্থাৎ এটা বোঝাতে চাইছে যে এক্স যদি 2 এর থেকে বড়, মানে 2 প্লাস মানে এদিক থেকে অ্যাপ্রোচ হচ্ছে, তারপরে 2 এর থেকে বড় কিন্তু 2 এর কাছে যাওয়ার চেষ্টা করছে, কালই কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু 2 এর থেকে বড়, কখনো 2 কে টাচ করবে না আর 2 এর লেফটেও আসবে না। 2 এর ডান দিক থেকে, ওই জন্যই নাম RHL, 2 এর ডান দিক থেকে 2 এর কাছে আসার চেষ্টা করছে, তার মানে দ্য ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 2। তাহলে সেরকম ক্ষেত্রে এফ এক্স এর ভ্যালু আর একটা ফাইনাইট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে, সেটা হচ্ছে এ। তাহলে গল্পটা এখন ধরো 2 পয়েন্টে আমি একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল ড্র করে নিলাম। এইবার 2 এর দিকে অ্যাপ্রোচ করছে আর ওয়াই এর দিকে অ্যাপ্রোচ করছে। মনে করো এই পয়েন্টটা হচ্ছে এ। তাহলে গল্পটা হচ্ছে যত 2 এর দিকে অ্যাপ্রোচ করছে তত এর দিকে অ্যাপ্রোচ করছে। ব্যাপারটা হবে ধরে নাও এইরকম, এই পয়েন্টটা হচ্ছে এই এ ধরে নাও। তাহলে এখানে কখনো টাচ করছে না, কারণ 2 এর কাছে আসার চেষ্টা করছে কিন্তু 2 এর সমান নয়, তাই জন্য এই পয়েন্টটা কিন্তু টাচ করছে না। এইবার সমস্যা কি হলো? সমস্যা হচ্ছে যদি এইটা ইকুয়াল টু, মানে লিমিট এক্স টেন্স টু 2 নেগেটিভ এফ অফ এক্স, এইটা ইকুয়াল টু যদি এ হতো, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। কেন? তখন 2 নেগেটিভ মানে 2 এর থেকে ছোট ভ্যালু নিয়ে এক্স যদি 2 এর দিকে অ্যাপ্রোচ করে, তাহলে ওয়াইয়ের ভ্যালুটাও কিন্তু এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে সেটা আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা হচ্ছে ধরে নাও এইরকম গ্রাফটা তৈরি হলো এই। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে, তার মানে এই পয়েন্টে আমরা ফাংশনটাকে কিন্তু আমরা ড্র করতে পারবো। কিন্তু যদি মনে করো এইটা যদি এ না হয়ে বি হয়ে যায়, একটা আলাদা একটা ফাইনাইট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে, তাহলে ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে বি, তার মানে এখানটা বি। তাহলে এইবার এক্স টেন্স টু 2 নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল টু বি, তার মানে 2 এর বাঁ দিক থেকে যদি 2 এর দিকে অ্যাপ্রোচ করে, তাহলে ব্যাপারটা হবে এইরকম, এইখানে অ্যাপ্রোচ করছে। তাহলে এইবার দেখো তুমি এই গ্রাফটা আমরা কিন্তু কখনোই
আমরা কন্টিনিউয়াসলি ড্র করতে পারবো না, আমাকে কিন্তু কোনো একটা জায়গায় ব্রেক করে ফেলতেই হবে, ব্রেক করে এই উঠিয়ে আবার এই গ্রাফটা ড্র করতে হচ্ছে। তাহলে এই জন্যই যদি লিমিট রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল না হয় কোনো একটা পয়েন্টে, তাহলে সেই পয়েন্টে ফাংশনটাকে বলা হবে যে ডিসকন্টিনিউয়াস। এবার আসা যাক রিমুভেবল ডিসকন্টিনিউটি। তার দুটো কেস আছে, একটা হচ্ছে আনডিফাইন্ড, যদি এফসি আনডিফাইন্ড হয় সেইটা একটা, আর হচ্ছে লিমিট এক্সটেন্স টু সি প্লাস এফ অফ এক্স, লিমিট এক্সটেন্স টু সি নেগেটিভ এফ অফ এক্স। দ্যাট মিনস রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল, কিন্তু এফসির ভ্যালুটা আলাদা। তাহলে এর ব্যাপারটা কি দেখো, প্রথম এফসি যদি আনডিফাইন্ড হয়, আচ্ছা এখানে যেমন আমি এই ক্ষেত্রে নট ইকাল টু রয়েছে আর এক্স ইকাল টু সি পয়েন্টে কিন্তু আমরা জাজই করিনি। তাহলে যেটা আলোচনা করছিলাম যে আমরা এই কেসটায় ভালো করে ফিল করার চেষ্টা করো, আমরা কিন্তু এক্স ইকাল টু সি পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কি হবে সেটা নিয়ে কিন্তু এখানে কোনো আলোচনা হয়নি। কেন প্রয়োজন নেই? কেন প্রয়োজন নেই? তার কারণ হচ্ছে এক্স টেন্স টু সি প্লাস হচ্ছে এ আর এক্স টেন্স টু সি নেগেটিভ হচ্ছে বি। তাহলে ওই পয়েন্টে এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কি হবে সেটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। কেন? এইটাই এমনিতেই ডিসকন্টিনিউয়াস বোঝা যাচ্ছে। ধরো এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ফাংশনের একটা ডিফারেন্ট ভ্যালু তৈরি হলো, সে এও হতে পারে, বিও হতে পারে, বা এবি ছাড়া অন্য কোনো ভ্যালু হতে পারে। কিন্তু তোমাকে তো ড্র করতে গেলে এই গ্রাফটা তোমাকে তো পেন পেপার থেকে তুলে ফেলতেই হবে। কেন? তোমাকে তো এইখান থেকে আবার এইখানে পৌঁছতে হবে, মাঝখানে হয়তো একটা এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনের ভ্যালুটার জন্য তোমাকে একটা হল্ট স্টেশনে যেতে হতে পারে। হল্ট স্টেশন কোথায়? হল্ট স্টেশনটা ধরো এইখানে। মনে করো যে এফ অফ 2 ইকুয়াল টু মনে করো সি, তাহলে ধরো এই 2 পয়েন্টে আমি বললাম যে এইটা হচ্ছে সি। তাহলে এবার যদি গ্রাফটা ড্র করতে হয়, তাহলে এই গেলে টাচ করতে পারলে না, উঠাতে হলো, উঠে হল্ট স্টেশনে, অর্থাৎ 2 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা সি ধরে বলে দেওয়া আছে। হল্ট স্টেশন গেলে আবার হল্ট স্টেশন থেকে উঠে আবার এইভাবে ড্র করলে, তাহলে কি হয়ে গেল? ফাংশনটা তো ডিসকন্টিনিউয়াস হলোই। তাহলে এই হল্ট স্টেশনে এফ অফ 2 ইকুয়াল টু সি, অর্থাৎ এক্স ইকুয়াল 2 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা এখানে কি হবে সেটা কিন্তু আমার এখানে প্রয়োজন নেই। কেন? আমাকে এমনিতেই ব্রেক করতে হবে। সেটা যদি এই পয়েন্টে হল্ট স্টেশনের কথাটা যদি নাও থাকে, তাহলে আমাকে এই ফাংশনটা ড্র করতে গেলে আমাকে কিন্তু ব্রেক করতে হবে। যাই হোক, তাহলে এখন ধরো এখানে যেটা রিমুভেবল ডিসকন্টিনিউটি এফসি হচ্ছে আনডিফাইন্ড। তাহলে ব্যাপারটা ভালো করে ফিল করো, যদি এফসি আনডিফাইন্ড হয় তাহলে কি হবে? তাহলে ধরো রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, এসব ঘটনা তো ঘটছেই, কিন্তু এফসি আনডিফাইন্ড হয়ে গেল। তাহলে ওই পয়েন্টে গ্রাফটা তো ড্র করা যাবে না, তাহলে গ্রাফটা ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল এই পয়েন্টে। তাহলে এটা রিমুভেবল কেন বলছে? দেখো, এফসিকে যদি আমরা ডিফাইন্ড করতে পারি, ধরো আমি ডেফিনেশনটা ফাংশন ডেফিনেশনটা একটু বদলে দিতে পারি, তাহলেই কি হয়ে যাবে? এমনভাবে বদলালাম যাতে আমাকে গ্রাফটা ড্র করতে গিয়ে পেনটা পেপার থেকে তুলতে না হয়। এরপরে যখন আমি এক্সাম্পল দেবো তখন ভালো করে বুঝতে পারবে। তাহলে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু ফাংশনটাকে কন্টিনিউয়াস বলতে পারবো। তাহলে এফসি যদি আনডিফাইন্ড হয়, তাহলে উই ক্যান মেক দ্য ফাংশন কন্টিনিউয়াস বাই defining this function at the point x equal to c by another value. তাহলে এটা গেল একটা। নাম্বার 2 হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল, কিন্তু ইকুয়াল ঠিক আছে, কিন্তু ওই পয়েন্টে যে পয়েন্টে ফাংশনটা কন্টিনিউটি বা টেস্ট বা ডিসকন্টিনিউটি টেস্ট করতে হচ্ছে,
সেই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে দেখো আমাকে এইবার যদি ড্র করতে বলে তাহলে আমরা কিভাবে ড্র করব? দেখো ধরো লিমিট এক্স টেন্ডস টু ধরো 2 প্লাস এফ অফ এক্স মনে করো ইকুয়াল টু 4। আচ্ছা লিমিট এক্স টেন্ডস টু 2 নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো 4, কিন্তু এফ অফ 2 ইকুয়াল টু 6 মনে করো এরকম হয়েছে কেসটা, এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। তাহলে এইবার যদি ড্র করতে হয় তাহলে এইটা হচ্ছে 2 পয়েন্ট, 4 পয়েন্ট আছে, তাহলে 1 2 3 4। তাহলে এখন এক্স যত 2 এর দিকে এগিয়ে চলেছে ফ্রম রাইট সাইড অফ 2 তত এফ এক্স 4 এর দিকে এগিয়ে চলেছে। তাহলে গল্পটা হচ্ছে ধরো এটা হচ্ছে 4 পয়েন্ট, এই হচ্ছে এগিয়ে চলেছে। আর এক্স টেন্ডস টু 2 নেগেটিভ এফ এক্স ইকুয়াল টু 4, তাহলে এক্স যত 2 এর দিকে এগিয়ে চলেছে ফ্রম লেফট সাইড অফ 2 তত ফাংশন অফ এক্সটা 4 এর দিকে এগিয়ে চলেছে। তাহলে গ্রাফটা এইরকম হচ্ছে। কিন্তু 2 পয়েন্টে যদি 4 হতো তাহলে কোনো সমস্যা ছিল না, তাহলে কিন্তু আমরা কিন্তু একটানেই গ্রাফটা ড্র করতে পারতাম। কিন্তু 2 পয়েন্টে মানে এক্স ইকুয়াল টু 2 এর জন্য ফাংশনটা বলছে ভ্যালু হচ্ছে 6, তাহলে দেখো 5 6, তাহলে 2 পয়েন্টে ফাংশন ভ্যালুটা এই পয়েন্টটা গ্রাফে ঢুকে গেল। তাহলে এইবার যদি তুমি গ্রাফটা ড্র করতে যাও তাহলে কি হবে? এই করছি, কাছে কাছে পৌঁছচ্ছি, কিন্তু ওকে এই 2 4 পয়েন্ট, এটা হচ্ছে 2 4 পয়েন্ট, এইটা কিন্তু গ্রাফ থেকে বাদ হয়ে গেছে কারণ 2 6 এসে গেছে। তাহলে এবার ড্র করতে গেলে এই কাছে যাচ্ছি, যত কাছে গিয়ে কোন একটা সময় আমি তো আর এগোতে পারছি না, তখন এই পয়েন্টে জাম্প করে চলে যেতে হবে 2 6-এ, আবার তারপরের জন্য আবার জাম্প করে আসতে হবে এখানে। তাহলে কি হয়ে গেল? একটা ব্রেক হয়ে গেল, পেন পেপার থেকে তুলতে হলো। তাহলে এই জন্য এটাও কিন্তু এক ধরনের ডিসকন্টিনিউটি, কিন্তু এটাও রিমুভেবল। কেন? কারণ যদি আমরা এমন কোনো ফাংশনের ভ্যালুটাকে ডিফাইন করতে পারি যে বললাম যে না বাপু এই এফ অফ 2 ইকুয়াল টু 4ই থাক, তার মানে কি আমরা ডিসকন্টিনিউটি রিমুভ করে দিলাম, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াসে কনভার্ট হয়ে গেল। তাহলে এই জন্য এই ধরনের যে টাইপ অফ ডিসকন্টিনিউটিকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি বা দূরীকরণযোগ্য অসন্ততা, যে অসন্ততাকে দূর করা যায়। আরেকটা জিনিস, এই যে লিমিট এক্সটেন্স টু সি প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু সি নেগেটিভ এফ অফ এক্স, যেটা অর্ডিনারি ডিসকন্টিনিউটি, এখানে একটা পরীক্ষায় খুব কোশ্চেন আসে জাম্প অফ ডিসকন্টিনিউটি, মানে অসন্ততার লাফ, জাম্প অফ ডিসকন্টিনিউটি, সেটা হচ্ছে এই আর এইচ এল, এটা তো আর এইচ এল মাইনাস এল এইচ এল, এর যে ভ্যালুটা কতটা ডিফারেন্স, সেটাই হচ্ছে জাম্প অফ ডিসকন্টিনিউটি। যেটা আমি আলোচনার মাঝখানে বলেছিলাম যে যখন এফসি আনডিফাইন্ড সেটাকে রিমুভেবল ডিসকন্টিনিউটি কেন বলা হচ্ছে। দেখো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ভালো করে ফিল করা যায়। ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, যেটা অলরেডি প্রথমেই আমি যেটা ফাংশনটা লিখেছি স্টার্ট করেছিলাম। তাহলে আমরা এটা বুঝতেই পারছি যে যদি এক্স টেন্ডস টু 1 হয়, মানে এক্স যদি 1 এর দিকে অ্যাপ্রোচ করে, তাহলে এফ এক্সের ভ্যালুটা 2 এর দিকে অ্যাপ্রোচ করবে। এটা কিন্তু অলরেডি আমরা দেখে নিচ্ছি। কিন্তু হোয়াট অ্যাবাউট এফ অফ 1? এফসি আনডিফাইন্ড, অর্থাৎ পয়েন্টটা কিন্তু এক্স ইকুয়াল টু সি, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 1, তাহলে এফ অফ 1 কিন্তু আনডিফাইন্ড। তাহলে ঘটনাটা কি ঘটলো? এই ফাংশনটাকে বলে রিমুভেবল ডিসকন্টিনিউটি, তো বলেই অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়াল টু 1, আর একটা বলে হোল ফাংশন। হোল ফাংশন মানে গর্ত ফাংশন, অর্থাৎ ফাংশনটার একটা মধ্যে একটা গর্ত আছে। গর্তটা কোথায়? ওই এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে।
x ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা কিন্তু ড্র করা যাচ্ছে না, একটা গর্ত তৈরি হয়েছে। তাহলে গর্তটাকে যদি একটু মেরামত করে যদি একটু বুঝিয়ে দেওয়া যায় তাহলে হয়ে যাবে ফাংশনটা কন্টিনিউয়াস। দ্যাট মিনস আমরা উই কনভার্ট দ্য রিমুভেবল ডিসকন্টিনিউটি টু এ কন্টিনিউটি ফাংশন। তাহলে সেটা কিভাবে করব? দেখো যেখানে আমরা যদি ফাংশনটা কিভাবে ডিফাইন করি যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 যখন এক্স নট ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 2 যখন এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটার ভ্যালুটাই বলে দিলাম যে কোনো তুমি টেনশন করো না, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা 2ই হবে। তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে ফাংশনটা কিন্তু এখন ড্র করতে কোনো সমস্যা নেই, একটা পুরো কন্টিনিউয়াস ফাংশন হয়ে গেল। ওই পয়েন্টের কথা বলছি অবশ্য, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে। কারণ আমরা এখন যে ক্লাসটা করছি সেটা হচ্ছে একটা পয়েন্টে ফাংশনের কন্টিনিউটি ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করছি। এবার দেখো এই যে টোটাল ডিসকন্টিনিউটি ব্যাপারটা আমরা দেখলাম যে কোন কোন ক্ষেত্রে ফাংশনটা মানে ড্র করতে পারা যাচ্ছে না, সেই পয়েন্টেই তো ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে একটা ফাংশন কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস কখন হবে সেইটা এবার কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। দেখো আমরা কন্ডিশন অফ কন্টিনিউটি অফ ফাংশন এফ অফ এক্স at x ইকুয়াল টু মনে করো সি পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা তার কন্ডিশনটা কি হবে সেটা হচ্ছে, দেখো প্রথমেই RHL আর LHL দুটো কি সমান হতে হবে। কেন আমি এখানে দেখো x টেন্ডস টু 1, x 1 এর দিকে অ্যাপ্রোচ করছে আর ফাংশন অফ x 2 এর দিকে অ্যাপ্রোচ করছে। সে ফ্রম রাইট সাইড যদি হয় তাহলে RHL, আর যদি ফ্রম লেফট সাইড হয় তাহলে LHL। যারা লিমিট অলরেডি করেছো তাদের বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে RHL ইকুয়াল টু LHL তো হবেই, আর ইকুয়াল টু এফ অফ সি, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু। এই তিনটে যদি সমান হয় তবেই আমরা বলতে পারবো যে ফাংশনটা এক্স ইকুয়াল টু সি পয়েন্টে কন্টিনিউয়াস ফাংশন। তাহলে মোটামুটি আমরা কন্টিনিউটির সম্পর্কে জানলাম। এবার আজকের এই ক্লাসের পরে আমি পরের ক্লাসে কন্টিনিউটির বিভিন্ন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদেরকে আগেও বলেছি যে লিমিটটা ভালো করে কিন্তু করতে হবে। এবার দেখবে যখন আমরা অ্যাপ্লিকেশন পার্টে যাব তখন লিমিটের কনসেপ্টটা কিভাবে কাজে লাগে। সো আজকে এই পর্যন্ত।